আজ জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আহত হয়েছে। পার্লামেন্টে হাতাহাতি মারামারিতে জড়ালেন। দর্শক দেখতে পাচ্ছেন সংসদের ভিতরে ভয়াবহ মারামারি। আজকে শুক্রবারের অধিবেশনে বাংলাদেশের সংসদে স্পিকারকে হত্যা পর্যন্ত করা হয়েছে। এদিকে আজ শুক্রবার সংসদ অধিবেশনে ভয়াবহ মারামারি হয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জামাতে আমিরের। দুই দলের মুখোমুখি সংঘর্ষ, স্পিকার রেগে গিয়ে ভয়াবহ অ্যাকশন নেন, অনেককেই নিষিদ্ধ করেন। প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য ঘিরে উত্তপ্ত হয়েছে সংসদ। বিরোধী দলের সদস্যদের প্রশ্নকে পল্টন ও শাহবাগের বক্তব্যের সঙ্গে তুলনা করলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। শাহবাগ স্কোয়ারের বক্তৃতা দিয়ে পার্লামেন্টের বক্তৃতা এক কথা না। আমি তো আপনারা কথা বলার সময় কথা বলি নাই। আপনারা অনুগ্রহ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনবেন। তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। মাননীয় এই সরকার ক্ষমতা গ্রহণের পূর্বের 6 মাসে খুন হয়েছে 1780 জন, যেটা এই সরকারের 6 মাসে খুন হয়েছে 1789 জন। 64টা জেলায় 64 জন আইন শৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে কেবল মন্দ হতো না। গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে, দুষ্ট লোকে বলে, অবশ্য ভালো লোক না। বিরোধী দলীয় কোন এমপির মামলায় আসামি গ্রেপ্তার হয় না সেটা স্পেসিফিক প্রশ্ন দরকার। বলেন, তারপর বলেন। এবং কোথায় ছিনতাই হয়েছে, আসামি গ্রেপ্তার হয় নাই সেটার স্পেসিফিক বর্ণনা দরকার। আজকের সংসদ অধিবেশনে প্রত্যেকটা সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে। বিশেষ করে জামাতে আমির, জামাতের প্রত্যেকটা এমপি বিএনপির বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং জামাত সরাসরি সংসদ ওয়াকআউট করে। এই বিষয়টাকে কেন্দ্র করে সংসদের মধ্যেই একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়। দর্শক শ্রোতা, আজকে শুক্রবার এই অধিবেশনে যা যা হয়েছে এবং এই সংসদের মধ্যে স্পিকার রেগে গিয়ে কঠিন যে অ্যাকশন নেন, অনেক সংসদ সদস্যকে নিষেধাজ্ঞা দেন। আপনারা সবকিছু দেখতে পারবেন এই একটি নিউজে এবং এই ঘটনাটি পর্যালোচনা করে এমন কিছু তথ্য পাই এবং সংসদের গোপন ভিডিও পাই, সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। আসুন আমরা আর কথা বাড়াচ্ছি না, দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাকে আগে সুযোগ দিলে ওনার কথাটা শুনতে পেতাম। আপনি আমার দিকে তাকিয়ে কথা বলেন। আমি তো কথা বলতে মাননীয় স্পিকার। না, বলেন বলেন। আমার যে শব্দ চয়নে তাদের আপত্তি আমি সংক্ষেপে বলেন, সংক্ষেপে বলেন। সেটার জবাবটা আমি দিতে পারবো। আপনি জবাব আমি দেন। মিন করেছি এটা জাতীয় সংসদ। মাননীয় সদস্য সারাদিন দাঁড়ায় থাকতে পারবেন, আমিও দাঁড়ায় থাকবো। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি প্রশ্নের উত্তর দেন, মাননীয় আর তাদের স্পিকার, দিকে তাকিয়ে বক্তব্য দেবেন। আপনি যদি আমাকে কথা address না করে বলেন। বলতে দেন তাহলে কিসের বাক স্বাধীনতা? আপনি আমাকে অ্যাড্রেস করেন, বলেন। না, আমি আপনার দিকেই তাকিয়ে কথা হ্যাঁ, বলছি। বলেন, সংক্ষেপে মাননীয় বলেন। স্পিকার, আমাদের এখানে প্রশ্ন যেমন স্পেসিফিক করতে হয়, এই সংসদে সম্পূরক প্রশ্নও একই রকম করতে হবে। আমি যদি কথা নাই বলতে পারলাম, এটাই যদি ডেমোক্রেসি আপনি হয়। উত্তর দেন মাননীয় সদস্য, আমি কি উত্তর দেন। শুনতাম? কেউ তো শুনছেন। আপনি উত্তর দেন, প্রশ্ন যে করেছে তার তিনি উত্তর দেন। প্রথমে বলেছেন আপনারা কি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনতে রাজি না? স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর আমি বিরোধী দলের নেতাকে দেব। কোথায় চিন্তা হয়েছে বলতে হবে। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা 2 মিনিট ধৈর্য ধরে অপেক্ষা করুন। আসমানের উপর কথা দিতে হবে না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি জবাব দেন। মাননীয় স্পিকার, নূতন কোথায় বিরোধী দলীয় কোন এমপির মামলায় আসামি গ্রেপ্তার হয় না সেটা স্পেসিফিক প্রশ্ন দরকার। বলেন, তারপর বলেন। এবং কোথায় ছিনতাই হয়েছে, আসামি গ্রেপ্তার হয় নাই সেটার স্পেসিফিক বর্ণনা দরকার। শুধু হাওয়াই ভাবে যদি বলা হয়, আমভাবে যদি বলা হয় যে এই সমস্ত হচ্ছে, প্রতিকার কি? বিরোধী দল এমপির উপর হামলা হচ্ছে, প্রতিকার কি? স্পেসিফিক কোশ্চেন করতে হবে। সেই জন্য বলছি এটা মহান জাতীয় সংসদ, বাইরের বক্তৃতা এখানে চলে না। ওকে, ধন্যবাদ। স্পেসিফিক প্রশ্ন করতে হবে, ধন্যবাদ মাননীয় স্পেসিফিক স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তর দিতে হবে। মাননীয় That was my intention. Enough. Thank মাননীয় বিরোধী দলের নেতা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাকে আগে সুযোগ দিলে ওনার কথাটা শুনতে পেতাম।
বক্তব্য কি আপনি দিবেন না আমি দেব? মাননীয় স্পিকার, এটা অশোভন, এটা অশোভন। আমার বক্তব্যের সময় যদি এইভাবে কমেন্টস করা হয় তাহলে আমার এখানে দাঁড়ানোর প্রয়োজন নেই। বলেন মাননীয় বিরোধী দল নেতা, বলুন আপনার বক্তব্য বলুন। আপনি মাননীয় স্পিকার, আমি সম্মানিত সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আজকে নতুন করে তিনি এই শব্দগুলো উচ্চারণ করেন নাই। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে বক্তব্য দেন। উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। মাননীয় স্পিকার, শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে, ওনার লেকচার শুনবে। আজকে একই বক্তব্যে দুইবার উনি অ্যাটাক করে ফেললেন। আমার সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফেসিজম। এটা হওয়া উচিত না। উনি এই পল্টন আজকে নতুন করে বলেন নাই, হিট দিয়ে কথা বলেন নাই। আজকে আমি সুস্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, এই পার্লামেন্টের সৌন্দর্য বিধানের জন্য উনাকে দুঃখ প্রকাশ করতে হবে এবং উনার বক্তব্য সংসদের এই কার্যপ্রণালী থেকে এক্সপান্ড করতে হবে। যদি এইটুকু করে আমরা বসবো, না হইলে এখানে বসা অপমান নিয়ে আমাদের এখানে বসার কোনো প্রশ্নই ওঠে না। এই সরকার ক্ষমতা গ্রহণের পূর্বের 6 মাসে খুন হয়েছে 1780 জন, যেটা এই সরকারের 6 মাসে খুন হয়েছে 1789 জন। এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে কি হয় নাই সেই বিষয়ে যদি আপনারা নোটিশ আনেন তখন আমরা ডিবেট করতে পারবো। মাননীয় স্পিকার, এই সরকার ক্ষমতা ফেব্রুয়ারি 17 তারিখ শপথ গ্রহণ করেছে। এর পূর্বের 6 মাসে ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রতিদিনে হত্যা হয়েছে, প্রতি মাসে হত্যার গড় ছিল 260 জন, যেটা বর্তমানে 311 জন। এই সরকার ক্ষমতা গ্রহণের পূর্বের 6 মাসে খুন হয়েছে 1780 জন, যেটা এই সরকারের 6 মাসে খুন হয়েছে 1789 জন। নারী ও শিশু নির্যাতন পূর্বের 6 মাসে ছিল 10,090 জন, এটি এই 6 মাসে হয়েছে 11,165 জন। পুলিশের উপরে হামলা হয়েছে 275টি, যেটি এই সরকারের প্রথম 6 মাসে হয়েছে 317টি। গণপিটুনি দিয়ে 2025 সালের পুরা বছরে 166 জনকে হত্যা করা হয়েছে, যেটা এই সরকারের 6 মাসে সেটির সংখ্যা পৌঁছেছে 120 জন। ব্রাহ্মণবাড়িয়াতে কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে, নৌকাবাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়ার একটা কালচারাল একটা জেলা, সেই জেলায় নাকি গান বাজনা সিনেমা নাকি বন্ধের মতোই। আজকে আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, এই 6 মাসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছে কিনা এবং আইনের শাসন সেটি প্রতিষ্ঠিত করতে উনি পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছে কিনা, নাকি উনি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে? মাননীয় স্পিকার। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে 6 মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছে কিনা এটা একটা প্রশ্ন। তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিনেমা হল কেন নাই সেটা আরেকটা প্রশ্ন। কোন খাতে কত হত্যা হয়েছে, জখম হয়েছে ইত্যাদি যে ডাটা দিলেন, সেই ডাটাটা কিসের ভিত্তিতে দিলেন, কি পরিসংখ্যানের ভিত্তিতে দিলেন, সে স্ট্যাটিস্টিক্স বড়টা কি আমি জানি না। মানে স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয় নাই সেটা তো দৃশ্যমান। বাংলাদেশে আজ পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত হেনিয়াস ক্রাইম হয়েছে, অপরাধ সংগঠিত হয়েছে, 24 ঘন্টা 48 ঘন্টা ক্ষেত্রের মতো 7 ঘন্টার ভিতরে অপরাধী গ্রেপ্তার হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে। এবং সামাজিকভাবে যে কোনো স্পেসিফিক ঘটনা যদি আপনারা বলতে পারেন, সেই স্পেসিফিক ঘটনা আমি 300 বিবৃতি দিতে পারবো। আজ পর্যন্ত সামাজিক চাহিদার ভিত্তিতে এবং যেগুলো আলোচিত হয়েছে, যেগুলো আলোচিত হয়ও নাই,
সেরকম যেগুলো ঘটনা অপরাধ সংঘটিত হয়েছে সেটা সমাজের চাহিদার ভিত্তিতে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যাতে বিচার কার্য সম্পন্ন হয় সেজন্য আমরা সহযোগিতা করেছি। বিচার করার তো জুডিশিয়ারির কাজ। এইভাবে রামিসা থেকে শুরু করে রংপুরের ইদানিং 4টা যে হত্যা হলো সেই পর্যন্ত সমস্ত কিছু দ্রুততম সময়ের মধ্যে এই পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং আইনের আওতায় নিয়ে এসছে। এখানে কোথায় কি ব্যর্থতা আছে বলতে হবে মানে স্পিকার স্পেসিফিক্যালি ডালাও ভাবে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে বা এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় নাই, এগুলো পল্টন বক্তব্য চলে। এটা সংসদে তথ্যভিত্তিক কথা বলতে হবে। যদি কোনো স্পেসিফিক ঘটনার কথা আপনারা বলেন সেই ঘটনার প্রেক্ষিতে আমরা 300 বিধিতে বক্তব্য দিতে পারবো মানে স্পিকার, কিন্তু যদি কাগজ নিয়ে বলা হয় এতটা হত্যা হয়েছে এতটা ঘুম হয়েছে, সেটা তো কিসের স্টেটমেন্ট আমরা জানি না। আমরা গতবারও সংসদে আমরা 300 বিধিতে বক্তব্য দিয়েছি, স্টেটমেন্ট দিয়েছি এবং সংসদের জেনারেল আলোচনার মধ্যেও বলেছি, ডাটা দিয়েছি। তার মধ্যে আমরা প্রত্যেকটা পরিসংখ্যান করে প্রত্যেকটা অপরাধ ভিত্তিক চিত্র আমরা তুলে ধরেছিলাম। তখন কেউ বলতে পারে না মানে স্পিকার। সুতরাং যদি কোনো স্পেসিফিক ঘটনায় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে কি হয় নাই সেই বিষয়ে যদি আপনারা নোটিশ আনেন। 64টা জেলায় 64 জন আইন শৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে কেবল মন্দ হতো না। তেল আর গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে, দুষ্ট লোকে বলে অবশ্য, ভালো লোক না। টুকু আসে টুকু যায়। রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার বক্তব্য মূল্যস্ফীতিতে মানুষের জীবনে নাভিশ্বাস উঠা প্রসঙ্গে। 180 দিনের অগ্রাধিকার তালিকার মধ্যে এই সরকারের প্রথম 3টি কাজের একটি ছিল আইন শৃঙ্খলার উন্নতি, 2 নম্বরে ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং 3 নম্বরে হলো জ্বালানি খাতের নিশ্চয়তা। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে মুশকিল হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা সংক্রান্ত যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি হয় ব্যঙ্গ করেন আর না হলে বাকচাতুর্য দিয়ে পুরো বিষয়টিকে ঢেকে দিতে চান। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বললে মাননীয় স্পিকার জানা যায় যে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন 3 জন মন্ত্রী আছেন, 64টা জেলায় 64 জন আইন শৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে কেবল মন্দ হতো না বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতই ভালো অবস্থা। আর মাননীয় স্পিকার, জ্বালানি নিয়ে আর কি বলবো, তেল আর গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে, দুষ্ট লোকে বলে অবশ্য, ভালো লোক না। টুকু আসে টুকু যায়, এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না। এইবার আসি মাননীয় স্পিকার, যখন তেলের দাম বাড়ছে, যখন বিদ্যুৎ হাহাকার এবং যখন গ্যাস পাওয়া যায় না, তখন 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে যেই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনে, সেই সরকার ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে 62,000 লোক তাদের চাকরি হারিয়েছে আর 900-র উপরে কলকারখানা বন্ধ হয়ে গেছে। সো নতুন আর কর্মসংস্থান কি তৈরি হবে মাননীয় স্পিকার? যারা আছেন চাকরি করছেন তাদের চাকরি আর কতদিন থাকে আল্লাহ মাবুদে জানে। বাজারে যখন মানুষ যায় 80 টাকার নিচে কোনো সবজি নাই, ডিমের দাম কয়েক দফা বেড়েছে, চালের দাম, বিশেষ করে মিনিকেট যে চাল বলা হয় এটা নাকি খায় না, তারপরেও তো কেউ কেউ খায় মাননীয় স্পিকার, যখন দ্বিগুণ হয়ে যায় এবং যখন আমরা টিসিবির লাইন দেখি। আমরা যদি বিএনপির আমলে দেখি, বিএনপি বিরোধী দলের সময় যা আচরণ করেছিল তার কিছুই কিন্তু এই বিরোধী দল করেনি। আমরা একটা সংসদীয় একটা স্বেচ্ছাচারিতা দেখতে পাচ্ছি, সংসদীয় একটা স্বৈরতন্ত্র দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে। আজকে 27 আগস্ট মহান জাতীয় সংসদের 3য় অধিবেশন আজকে শুরু হয়েছিল। আমরা রীতিমতো বিরোধী দলের সংসদ সদস্যরা আমরা আজকে 3য় অধিবেশনে আমরা অংশগ্রহণ করেছি এবং আপনারা জানবেন যে আজকে অধিবেশন শুরু হওয়ার পর থেকেই কিছু ঘটনা সংসদে ঘটেছে এবং এই মুহূর্তে আমরা একটা পর্যায়ে ওয়াকআউট করে সংসদ অধিবেশন থেকে আমরা বের হয়ে এসেছি প্রতিবাদ স্বরূপ এবং আপনাদের সামনে আজকে কথা বলবেন সেই বিষয়ে বিস্তারিত আমাদের সংসদের সম্মানিত উপনেতা। তার আগে আমি জাস্ট 2 মিনিট একটু বলতেছি। আজকে প্রথমেই যেটা হয়েছে যে প্রশ্ন উত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের বিরোধী দলীয় সংসদ সদস্য আবুল হাসনাত
এবং বিরোধী দলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে বা সংসদের অধিবেশনে যে অসংখ্য ঘটনা, সংসদের অধিবেশনের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই জ্বালামি বক্তব্য দেয়, এগুলো দেখে এবং সংসদের এই ঘটনা নিয়ে আপনার মন্তব্য কি? দর্শক শ্রোতা, আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট করে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।